হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যে বইটা নিয়ে আমি ভিডিও করতে চলেছি, মানে কালকে অবধি আমি সেটার থাম্বনেল তৈরি করেছিলাম 3.5 স্টার দিয়ে। আর সিরিয়াসলি থাম্বনেলটা আমি বানিয়েছিলাম যে আমি আবারও হতাশ হলাম একটা বাংলাদেশি উপন্যাস পড়ে, এরম টাইপের কিছু একটা বানাচ্ছিলাম। মানে আমি মেন্টালি প্রিপেয়ারই হচ্ছিলাম যে খুব শিগগিরই আমি তোমাদের থেকে এরকম কোনো কথা শুনবো যে দিদি তুমি এটা কী বলছো, এটা তো এত ভালো বই। মানে সিরিয়াসলি ওটা থেকে আমি মানে ক্লাইম্যাক্সটা পড়ার পরে পুরোপুরি সেই থাম্বনেলটাকে ডিলিট করে আবার নতুন করে থাম্বনেল বানাতে বাধ্য হয়েছি। তার একটাই কারণ হচ্ছে যে আমি পুরোপুরি মিস ইন্টারপ্রেট করছিলাম নভেলটাকে, বাট শেষের পাতাতেই যে আসল খেলাটা লুকিয়েছিল সেটা বুঝতে পারিনি। তো যে বইটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে চিত্ত চিরে চৈত্র মাস বাই মম সাহা। এটা খুব হাইপড একটা বাংলাদেশি উপন্যাস। মানে মৃত্যু ভালোবাসি তোকে, পদ্মজা, রেড রোজ এদের মতনই এই উপন্যাসটার হাইপ রয়েছে। আর এটা এমন একটা বই, মানে আমরা বেশিরভাগ উপন্যাস বা নভেলস পড়ি আর্নিং ম্যান বা যে সমস্ত মানে ছেলেরা পাগলের মতো ভালোবাসে মেয়েদেরকে, সেই রকম স্টোরি। কিন্তু যদি তোমরা রিভার্স কিছু পড়তে চাও, মানে একদম অন্য টাইপের, যেখানে আমরা মেয়েটার পাগলামি দেখবো বা মেয়েদের পাগলামি দেখবো ভালোবাসা নিয়ে, তাহলে অবশ্যই তোমরা এই উপন্যাসটা পড়তে পারো। তো এই বইটার ট্যাগলাইন হচ্ছে খুবই বিখ্যাত, আমি জানি না বলতে হবে কিনা, জাস্ট ভিডিওর জন্য আমি আরেকবার বলে দিচ্ছি। শোনো মেয়ে রঙ্গনা, তোমার প্রেম ভালো কিন্তু প্রেমিক না, বাহার ভাই। ইয়েস, খুব ফেমাস বাহার ভাইয়ের এই লাইন। তো এই বইটা থেকে আমরা বুঝতেই পারছি যে এখানে আমরা যে ভালোবাসার গল্পটা জানবো সেটা হচ্ছে বাহার আর চিত্রা। এটাকে শুধুমাত্র ভালোবাসার উপন্যাস বললে ভুল হবে। আমার হতাশ হওয়ার কারণ একটাই ছিল, কারণ আমি যখন এই বইটা খোঁজ খবর নিয়ে একটু রিসার্চ করে, এক তো খুব মানে কি বলবো, এই উপন্যাসগুলোর, বাংলাদেশি উপন্যাসগুলোর রিভিউ খুব একটা পাওয়া যায় না। যেটুকুনি রিসার্চ বলতে পারো, ওই বইটার ব্লার্বটা পড়ে, বইটার কয়েকটা লাইন্স যেগুলো বিখ্যাত হয়েছে সেগুলো পড়েই চুজ করতে হয় যে এই বইগুলো আমরা পড়বো কি না। তো যাই হোক, আমি ফার্স্ট ওই রকম লাইন্স দেখে দেখে ভেবেছিলাম যে এটাই সেরকম টাইপের একটা খুব ভালোবাসারই উপন্যাস হতে চলেছে। বাট এখানে এটা ভালোবাসার উপন্যাস অবভিয়াসলি, বাট এটাকে যদি আমরা বলি শুধুমাত্র ভালোবাসার উপন্যাস তাহলে বলাটা ভুল হবে। কারণ এই উপন্যাসটা গল্পের প্রথম মানে পাতা থেকে রহস্য, রোমাঞ্চ, ইভেন মন ভাঙা, মন গড়া, আর বলতে গেলে বইটার 99% যদি বলি শুধু অপ্রাপ্তিরই গল্প, মন ভাঙার গল্প। তো আমি বলতে গেলে এতটা অবধি পড়ার পর আমি ভাবছিলাম যে কি পড়ছি, মানে এতটাও রিয়ালিটি চেক আমার দরকার ছিল না। আমি তো উপন্যাস পড়ছি রিয়ালিটি এসকেপ করবো বলে, বাট এই উপন্যাসটা পড়ে আমার সিরিয়াসলি মন খারাপ হচ্ছিল। মানে প্রত্যেকটা পাতায় শুধুমাত্র না পাওয়া মোড়া রয়েছে, আর এই উপন্যাসটার প্রত্যেকটা ক্যারেক্টারের লাইফে কিছু না কিছু অতীত রয়েছে। সেইটা অবশ্যই মানে রহস্য হিসাবে পড়তে ভালো লাগবে, মানুষগুলোর জীবনে কী হয়েছে ভালো লাগবে। আমি যেটা নিয়ে আপসেট হচ্ছিলাম যে আমি তো কিনলাম প্রেমের উপন্যাস হিসাবে, প্রেম হিসাবে তো সেরকম কিছুই পাচ্ছি না। যা আছে একটু আধটু সেটাকে বলতে পারি আচমকা ইনডাইরেক্টলি বাহার ভাইয়ের কেয়ার করা। তো সেই হিসাবেই আমি আপসেট হচ্ছিলাম যে আবারও আমি অন্য বই কিনতে গিয়ে অন্য বই কিনে ফেলাম। তারপর শেষের পাতাগুলো পড়ার পর বুঝতে পারলাম যে কেন এই উপন্যাসটা অন্যরকম, এতটা দরকার ছিল মন ভাঙার। মানে লেখিকা প্রথম থেকে শেষের পাতা অবধি মন ভাঙতে ভাঙতে এমন করে দিয়েছে না যে তোমার মনে হবে একটুকু ভালো হতে পারে না, সেটাই লেখিকা একদম শেষের পাতায় দিয়েছে। তো ওভারঅল এই স্টোরিটা হচ্ছে একটা মেয়ের, একটা বড়লোক ধনী পরিবারের রিচ ফ্যামিলির মেয়ের একটা বেকার ছেলেকে ভালোবাসার গল্প। আর আমরা জানি যে একটা বেকার ছেলেকে ভালোবাসলে সেই ভালোবাসা বেশিরভাগই পরিণতি পায় না। সমাজের চাপে বা নিজের সিকিউরিটির জন্য অনেক মেয়েরাই এরম আছে যে নিজেদের প্রেমিককে ছেড়ে তারা ফ্যামিলির বলা বা অন্য কোনো ছেলেকে তারা বিয়ে করে নেয় বেকার প্রেমিককে ছেড়ে। কিন্তু এখানে লেখিকা তুলে ধরেছেন যে একটা বেকার ছেলেকে ভালোবেসে একটা মেয়ে কী করে নিঃস্ব হতে পারে। তো এখানে যে চিত্রা বলে মেয়েটি রয়েছে, ফ্যামিলির খুব চোখের মনি, খুব সুন্দর একটা মেয়ে।
তাদের বাড়িতেই চিলেকোঠার ঘরে একটা ছেলে ভাড়া থাকে বলতে পারো, ভাড়াটিয়া হিসাবে। ছেলেটা খুব বকাটে সবাই মনে করে, কারণ সে একটু বেকার, সিগারেট খায়, গান বাজায়। মানে বকাটের তো যে তকমাটা বা বকাটের যে ডেফিনেশনটা আমাদের সমাজ এমনই করেছে যে ও কাজবাজ করে না, গান বাজানা নিয়েই থাকে, সিগারেট ফোকে, এর মানেই বকাটে। আসল বকাটেপনা যেটা হয় যে লোকের পিছনে লাগা, লোককে উত্ত্যক্ত করা, লোকের লাইফ হেল্প করা, সেইটা কেউ দেখে না। তো যাই হোক, সেই মানুষটাকে এই বাড়ির, চিত্রাদের বাড়ি দুজন মন দিয়ে বসেছে, চিত্রার বড় বোন ওহি আর চিত্রা। এবং এদের দুজনকেই কথার প্যাঁচে, কথায় ইনিয়ে বিনিয়ে চিবিয়ে চিবিয়ে বাহার ভাই রিজেক্ট করে। কিন্তু আমরা বাহার ভাইয়ের কথা থেকেই জানতে পারি যে চিত্রার প্রতি বাহার ভাইয়ের একটা দুর্বলতা আছে, ওইর প্রতি না থাকলেও। তো এই ফ্যামিলিতে আরও যারা রয়েছে, চিত্রার বড় চাচা, বড় চাচি, চিত্রার বাবা মা, এরা আরও অনেকে রয়েছে, তাদের মেয়ে, ছেলে, চিত্রার দাদা, এছাড়া বড় চাচা চাচির ছেলে মেয়ে। তো এদের সবারই বলতে গেলে, শুধুমাত্র চিত্রার দাদাকে বাদ দিয়ে সবারই একটা না একটা পাস্ট রয়েছে, এবং সেই পাস্টগুলোই এই উপন্যাসের প্রত্যেকটা পাতায় খুলতে আরম্ভ করবে। আর তখন এই পরিবারটা ভেঙে ছাড়কার হয়ে যাবে, বিশেষ করে চিত্রার পাস্টটা। এখানে আমরা প্রথম থেকেই দেখতে পাবো যে চিত্রার বাবা চিত্রাকে একদম অপছন্দ করে, এতটাই অপছন্দ করে যে মেয়ের মৃত্যু বা মেয়ের যদি কিছু হয়েও যায় পাত্তা দেবে না। একটা বাবা নিজের মেয়েকে কেন এরমভাবে অপছন্দ করবে? তারপর দ্বিতীয় কথা হচ্ছে যে এই গল্পের বা উপন্যাসের প্রথমে শুরুটাই হচ্ছে একটা নোংরা ঘটনাকে দিয়ে। সেই জিনিসটাই বা কেন এরা ঘটাচ্ছে, এবং তার কিছুদিন পরে সেই ঘটনার সাথে জড়িত মানুষগুলোকে মৃত পাওয়া যাচ্ছে, কারাই বা সেই মানুষগুলোকে খুন করলো। তারপর যেমন ধরো, চিত্রার ফুলের গাছ খুব পছন্দ, কিন্তু কিছুদিন ছাড়া ছাড়া চিত্রার এই ফুলের গাছগুলো কেউ ভেঙে দেয়। কে ভেঙে দেয়? আর এই সব কিছুর জন্য বাহার ভাইকে সন্দেহ করা হয়, যেহেতু সে বাইরের ছেলে। এমনকি বাহার ভাইয়ের জীবনেরও একটা অতীত লুকিয়ে রয়েছে, যেটা চিত্রার ফ্যামিলির সাথে খুব জড়িয়ে রয়েছে। আর এই রহস্যের সাথে সাথেই মানুষের জীবনের ভাঙা পড়ার সাথে সাথেই পরিস্থিতি খারাপ থেকে খারাপের দিকে যায়, এবং সেই মুহূর্তে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে বাহার ভাইয়ের ফাঁসি হতে যাবে। তো এই পরিস্থিতিকে ছাপিয়ে চিত্রা আর বাহার ভাই কি ভালোবাসাটাকে নাম দিতে পারবে? আর এছাড়াও ওদের ফ্যামিলিতে চিত্রার বাবারও একটা রহস্য লুকিয়ে রয়েছে, ওর বড় চাচা চাচিরও একটা রহস্য লুকিয়ে রয়েছে। আমি এখানে তোমাদেরকে ডিটেলসে বলতে পারবো না, কারণ উপন্যাসটা পড়ার মজাটাই চলে যাবে। এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলোরই উত্তর পেতে গেলে তোমাদেরকে এই উপন্যাসটা পড়তে হবে। তো বইটার আমি যদি মানে অনেস্ট রিভিউ দিই, আমার বইটা 5-এর মধ্যে 4.5 কি 4 স্টার দেবো। তার কারণ হচ্ছে, যদি তোমরা এটাকে ভালোবাসার উপন্যাস হিসাবে তোলো তো এটা তোমাদের হতাশ করবে, কারণ রেড রোজ বা বাইজি কন্যা বা অন্যান্য উপন্যাসের মতো প্রথম থেকে নায়ক আর শুধু নায়িকার উপর এই স্টোরিটা ফোকাস করেনি, তাদের জীবনের গতিপথ, তাদের জীবনের পাস্টের উপর এই বইটা বিশেষ করে ফোকাস করে তোলা হয়েছে। অবশ্যই প্রত্যেকটা উপন্যাস আলাদা আলাদাভাবে লেখা, তবেই না তার বিশেষত্ব। কিন্তু এটাকে তোমরা বলতে পারো যে পারিপার্শ্বিক রহস্য, মানুষের অতীত মানুষকে ধ্বংস করে দেয়, সেই অতীত বা সেই ভুলগুলো মানুষ যাতে না করে, এরম টাইপের একটা স্টোরির পাশাপাশি সাইড প্লট লাইন হিসাবে ভালোবাসাটাকেও রাখা হয়েছে, একটা বেকার ছেলেকে ভালোবাসা। তো সেই রকম হিসাবে তোমরা এই স্টোরিটাকে অবশ্যই নিতে পারো, খুব ভালো লাগবে তোমাদের পড়ে, আমারও ভালো লেগেছে। জাস্ট শুধু এই উপন্যাসটাকে শুধুমাত্র ভালোবাসার উপন্যাস হিসাবে যদি সেল করা হয় বা মাইন্ডে সেট করা, এটা আমার অট লেগেছে। তো ওভারঅল আমার ভালো লেগেছে। এটা নবগঠন পাবলিকেশনের তরফ থেকে এই উপন্যাসটা এসছে। তোমরা অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো, এছাড়া কলেজ স্ট্রিটের যে কোনো ওয়্যার হাউসে পেয়ে যাবে। বইটার মূল্য হচ্ছে 520 টাকা। আমি মিশো থেকে পেয়েছি হাফেরও মানে হাফ দামে 250 টাকা। এর সাথে একটা এরকম সুন্দর বুকমার্ক ফ্রি দিয়েছে, একদম অরিজিনাল বই পেয়েছি আমি। তোমাদের যাদের এই লিঙ্কটা লাগবে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি শেয়ার করে দেবো। তো এই হলো আমার রিভিউ অ্যান্ড ভিডিও, আমার সত্যি ভালো লেগেছে। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।